বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন দেবযানী তার বাপের বাড়িতে এসে শ্বশুরবাড়ির সম্পর্কে বড়াই করছিল এবং প্রত্যেক পদক্ষেপে তার বাপের বাড়ি ও বৌদিদের অপমান করছিল। সে তাদেরকে এটাও বলে যে তার স্বামী বিদেশে মিটিংয়ে গেছে। একদিন তারা খেতে বসেছিল, তখনই তার ছোটদা এসে বলে যে সে বাজারে অতুল অর্থাৎ দেবযানীর স্বামীকে তাদের বাড়ির কাছে মার্কেটে দেখেছে। তারপর পূর্ণিমা দেবী তাকে বলে, হ্যাঁ রে দেবযানী, তুই তো বলেছিলি যে কাজের সূত্রে জামাই নাকি বিদেশে গেছে, কিন্তু সুভাষিস বলছে অতুল নাকি বাজারে বাজার করছিল। তুই কি আমাদেরকে মিথ্যে কথা বলেছিস? আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি তোমাদেরকে মিথ্যে বলেছি? বলছি তো, তোমার জামাই বিদেশে গেছে, ওকে বাজারে দেখার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা একটা কথা বলো তো, আমাদের বাড়িতে এত চাকর বাকর আছে, ওরাই তো সবসময় বাজার করে, দোকান করে, বাইরে সমস্ত কাজ ওরাই করে, তাহলে তোমার জামাই কি করতে বাজারে যাবে? কিন্তু সুভাষিস তো নিজে চোখে দেখেছে। দাদা, তুই তোর চোখের পাওয়ারটা পরীক্ষা কর, আর না হলে বেশি বেশি করে গাজর খা। আমার তো মনে হয় তোর চোখের সমস্যা হয়ে গেছে। দেখ, এই পৃথিবীতে একই দেখতে 7 জন মানুষ থাকে, তুই হয়তো অতুলের মধ্যেই কাউকে দেখেছিস, আর তুই তো বললি তুই দূর থেকে দেখেছিস, তাই হয়তো ভালোভাবে দেখতে পাসনি, আর অন্য লোককে অতুল বলে মনে করেছিস। হ্যাঁ, হতেই পারে। তুই যখন বলেছিস ওটা অতুল না, তাহলে আমারই চোখের ভুল। যাই হোক, শম্পা, তুমি আমার জন্য একটা কফি করে রুমে নিয়ে আসো তো, আমার একটু অফিসের কাজ বাকি আছে, সেটা করে নি। সুভাষিস চলে যাওয়ার পর দেবযানী বিভিন্ন রকমের মিথ্যে বলে এটা প্রমাণ করে যে সুভাষিস ভুল দেখেছে। তাড়াতাড়ি খেয়ে সে তার ঘরে চলে যায়, যাতে করে কেউ তাকে আর প্রশ্ন না করে। এদিকে শম্পা কফি করে সুভাষিসের কাছে নিয়ে যায় আর বলে, আচ্ছা তোমার কি মনে হয় তুমি ভুল দেখেছো? আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে দেবযানী আমাদেরকে মিথ্যে কথা বলছে। সারা দিন শুধু শ্বশুরবাড়িরই বড়াই করছে, আমার শ্বশুরবাড়ি এই, আমার শ্বশুরবাড়ি ওই, আমাদের ওখানে এত টাকা আছে, এই গাড়ি আছে, ওই এসি আছে। আর এটাও বলেছে আমাদের এত চাকর বাকর আছে, আমরা এত ভালো ভালো খাই। আরে তোদের ঘরে তুই যেমন পারে থাক, আমাদের কেন বারবার শোনাতে আসবি? আরে বাবা, শোনাতে আসছে তো কি হয়েছে? ও তো কয়েকদিনের জন্য এখানে এসেছে, একটু সহ্যই করে নাও। আমি তো এই ভেবে ভেবেই এতটা দিন ধরে সহ্য করে আছি, কিন্তু এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কাল থেকে মাকে কি বলছে জানো, যে ঘরেতে এসি লাগাও। আর এটাও বলেছে আমাদের বাড়িতে টাইলস লাগানো নেই বলে প্রচুর ধুলো হয়, এজন্য নাকি ওর পা আবার নোংরাও হয়ে যাচ্ছে। আর আমাদেরকে দিয়ে দিনে 4 বার করে ঘর মোছাচ্ছে। এত জ্বালাতন সহ্য হচ্ছে না, বুঝলে? এভাবেই দিন কাটতে থাকে। দেবযানী আগের মতোই তার শ্বশুরবাড়ির সুনাম করছিল এবং সে কত ভালো অবস্থায় আছে সেটা বলার চেষ্টা করছিল। শুধু এটুকু না, সে তার বৌদিদেরকে প্রতিটা কথাতেই অপমান করত। এদিকে তার বৌদিরা সবকিছু সহ্য করে দিন কাটাচ্ছিল। এমনই একদিন সকালবেলা পূর্ণিমা দেবী সবাইকে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হতে বলছিলেন। বড় বৌমা, তুমি কোথায় গেলে? এখনো রেডি হওনি? তাড়াতাড়ি এসো, না হলে মন্দিরে লাইন লেগে যাবে, তো তখন আমাদের ফিরতে আরো দেরি হয়ে যাবে। এই যে মা, আমি এসে গেছি। আসলে ছোটকে শাড়ি পরাচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। চলুন বেরোনো যাক। আরে বেরোবো কি, দেবযানী তো এখনো এলো না। দেবযানী, এই দেবযানী, তোর কত দেরি হবে বলতো? একটু দাঁড়াও মা, আমি তৈরি হচ্ছি, আর 10 মিনিট দাঁড়াও। সবাই দেবযানীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু 45 মিনিট পার হয়ে যাওয়ার পরও দেবযানী আসে না। শেষে পূর্ণিমা দেবী বিরক্ত হয়ে চিৎকার করে বলেন, আরে কি হলোটা কি? তো যাওয়ার ইচ্ছে আছে নাকি নেই? এদিকে রোদ বেরিয়ে গেল। এই তো হয়ে গেছে, চলো আমি রেডি। আসলে আমার এত দামি দামি জামা তো, আমি কনফিউজ হয়ে যাই যে কোথাও যাওয়ার সময় কোনটা পরে যাব। আরে তুই তো মন্দিরে যাচ্ছিস, কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস না, তাহলে এত ভাবার কি আছে শুনি? যেটা ইচ্ছে পরে নিবি। দিদি, তুমি যখন এতই চিন্তা করছিলে তাহলে তো শাড়ি পরেই নিতে পারতে। দেখো আমরা সবাই শাড়ি পরেছি। আরে জানো, আমার শাড়িগুলো তো সব 30-35 কেজির ওজনের। ওইসব শাড়ি আমি একটাও আনিনি এখানে, ওগুলো তো সব অর্ডার দিয়ে তৈরি করানো। আরে আমাদের কাছ থেকে একটা নিয়ে পরে নিতে পারতে, আমাদের তো এত শাড়ি আছে। আরে দূর, তোমাদের কাছ থেকে শাড়ি পরতে আমার কেমন কেমন লাগে। তাছাড়া আমার শাড়ির সঙ্গে আমি হেভি জুয়েলারিও পরি, তোমাদের এই হালকা পাতলা গয়না ঠিক আমার পরে হয় না গো। আর তোমাদের শাড়িগুলোর কথা তো বলোই না, একেবারে পাত্তি। ওরকম শাড়ি আমাদের বাড়ির কাজের লোকেরাও পরে না। তাই নাকি দিদি? তোমার শ্বশুরবাড়ি থেকে বুঝি অনেক ভারী ভারী গয়না দিয়েছিল? ওই কোনোদিনও তো দেখিনি। আরে ভারী গয়না মানে? আমার গলা থেকে হাঁটু পর্যন্ত গয়নাই ঢাকা ছিল। আরে এত ভারী ভারী গয়না আমি পরি না, কারণ যাদের গয়না নেই তারা দেখলেই তো নজর দেবে, সেই ভয়েতেই আলমারি থেকে আর বার করি না গো। আচ্ছা আচ্ছা, চল এখন আগে পুজোটা দিয়ে আসি, তারপর তো শ্বশুরবাড়ির গল্প শুনবো। এরপর তারা সবাই মিলে মন্দিরে পুজো দেয়।
এবং ফেরার সময় হঠাৎ তাদের পূর্ণিমা দেবীর খুড়তুতো বোন তিস্তার সঙ্গে দেখা হয়ে যায়। আরে পূর্ণিমাদি, কেমন আছো? অনেকদিন পর দেখা। মন্দিরে পুজো দিতে এসেছিলে বুঝি? হ্যাঁ, এই তো দুই বৌমা আর মেয়ের সঙ্গেই পুজো দিতে এসেছিলাম। তা তোর খবর কি? তোর বৌমা ছেলেমেয়েরা সব ভালো আছে তো? হ্যাঁ দিদি, সবাই ভালো আছে। আরে দেবযানী, তোদের খবর কি এখন? তোদের শ্বশুরবাড়ির অবস্থা একটু ঠিক হয়েছে? তিস্তা দেবীর কথা শুনে দেবযানী ঘাবড়ে যায় এবং আমতা করে বলে, মানে হ্যাঁ হ্যাঁ, ভালো আছে তো, সব ঠিক আছে। মা, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। তুমি কি বলছোটা কি? আমি তো কিছু বুঝলাম না। বাড়ির অবস্থা ঠিক আছে মানে? আরে মা, ওসব কিছু না, বাদ দাও না, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। তুই এত তাড়াহুড়ো করছিস কেন? আর তুই তোর মাকে কিছু বলিস নি এ ব্যাপারে? এটা কিন্তু ঠিক নয়। যে কোনো সমস্যার কথা বাড়ির লোককে বললে তারাও সমাধানের জন্য এগিয়ে আসবে। তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই এত ছটফট করছিস কেন বলতো? আমাকে পুরো কথাটা শুনতে দে। এরপর পূর্ণিমা দেবী তিস্তা দেবীকে গাছের তলায় একটি বেঞ্চে নিয়ে গিয়ে বসে। সবাই তাদের সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় এবং তিস্তা দেবী বলেন, দেখো দিদি, তুমি তো জানো আমার বৌমার বাপের বাড়ি আর তিস্তার শ্বশুর বাড়ি একেবারে পাশাপাশি। বৌমার দাদা বিয়েতে ওদের ওখানে যায়, তখনই তো সব ঘটনা জানতে পারি। দেবযানী শ্বশুরমশাই যে ব্যবসাটা করেছিলেন সেটা হঠাৎ ডুবে যায়। এরপর অতুল মানে তোমার জামাই, সেও তো বিভিন্ন রকমের লোন নিয়ে ধার দেনা করে একটা ব্যবসা শুরু করে, কিন্তু 2 মাসের মাথায় সে ব্যবসাও ডুবে যায়। তখন এদের কি খারাপ অবস্থা! চারিদিক থেকে ধার দেনা করে এরা নিঃস্ব হয়ে গিয়েছিল। শেষে তো দেবযানীর শাশুড়ি ওর গয়নাগুলো পর্যন্ত বিক্রি করে দিল। কি, দিদির ভারী ভারী সব গয়না বিক্রি হয়ে গেছে? শুধু গয়না, ওদের যত জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে। এমনকি ঘর বাড়িও বন্ধক দেয়া আছে। বাড়িতে যে একটা মারুতি কার ছিল সেটাও বিক্রি হয়ে গেছে। একটাই মারুতি কার ছিল? তাহলে এখন বাড়িতে আর কোনো গাড়ি নেই নাকি? না গো, একটা সাইকেল পর্যন্তও নেই। জামাইয়ের বোধহয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক আছে, আর বাকিরা তো অটো বাসে করে কষ্টে সৃষ্ট করে যাতায়াত করে। দেবযানী, তুমি এসব কিছু বলনি তোমার মাকে? তারপর কি হয়েছে জানো দিদি? একদিন দেনাদারার সব এসে বাড়ি ঘেরাও করলো। তখনই আমার জামাই আর জামাইয়ের বাবা গিয়ে তাদেরকে শান্ত করলো। জামাইয়ের বাবা তো এদেরকে অনেক টাকা ধার পর্যন্ত দিয়েছে। আমার তো এসব কিছু শুনে মাথা ঘুরছে। এত কিছু হয়ে গেছে, অথচ দেবযানী আমাদেরকে কিছু বলেনি। ও হয়তো ভেবেছে তোমরা এসব নিয়ে চিন্তা করবে, তাই তোমাদেরকে কিছু বলেনি। আচ্ছা দিদি, আমি এখন যাই গো, আমার অনেক কাজ পড়ে আছে। তোমাদের বাড়িতে একদিন যাবো ক্ষণে। তিস্তা দেবী চলে যাবার পর পূর্ণিমা দেবী সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে দেখা যায় কারেন্ট নেই। সবাই গরমে বসে বসে তিস্তা দেবীর কথা মনে করছিল। এমন সময় দেবযানী বলে, উফ বাবা, তোমাদের এখানে শুধু কারেন্ট চলে যায়। কতবার করে বলেছি বাড়িতে একটা ইনভার্টার লাগাও, এত গরমে থাকা যায় নাকি? আমার শ্বশুর বাড়িতে তো। চুপ, একদম চুপ। তোর শ্বশুর বাড়ির বড়াই আর করবি না। সব সত্যি তো আমরা জেনে গেছি। তোর লজ্জা করে না? তুই এখনো তোর শ্বশুর বাড়ির কথা নিয়ে পড়ে আছিস? আরে মা, তুমি কি তিস্তা মাসির কথা বিশ্বাস করে নিয়েছো নাকি? আসল কথা তো আমি ওখানে কিছুই বললাম না। আসলে জানো কি, ওরা আমার শ্বশুরের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল, কিছুতেই সেই টাকা শোধ করছিল না। এজন্য তো আমরা প্ল্যান করে গরিব হওয়ার নাটক করেছিলাম, যাতে করে ওরা সহানুভূতি দেখে টাকাগুলো ফেরত দেয়। এছাড়া আর কিছুই না। এভাবেই দেবযানী আবার উল্টোপাল্টা বুঝিয়ে তার মাকে কনভিন্স করার চেষ্টা করে যে তিস্তা দেবী যা বলেছিল সব মিথ্যে, অর্থাৎ সবকিছু দেবযানীরই সাজানো। সবকিছু শুনে পূর্ণিমা দেবী বলেন, আমি জানি না কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। যাই হোক, তোর কথা সত্যি হলেই হবে। তারা যখন কথা বলছিল তখন সেখানে পূর্ণিমা দেবীর বড় ছেলে অনিমেষ আসে। অনিমেষ অন্য শহরে চাকরি করত। এতদিন পরে তাকে আসতে দেখে পূর্ণিমা দেবী বলে, বাবা অনিমেষ, তুই এসে গেছিস? এইবারে কতদিনের ছুটি আছে বাবা? আরে মা, আমি এইমাত্র এলাম, আমাকে তো একটু বসতে দাও। আমি জানি আমার ছুটি কম বলে তোমাদের সবসময় অভিযোগ থাকে, কিন্তু জানো এইবারে আমি 2 মাস ছুটি নিয়েছি। আগের যত ছুটি জমা ছিল সব একেবারে খরচ করব। কি 2 মাস? তুমি সত্যি বলছো? মাঝে আবার তোমার কোম্পানি থেকে ফোন আসবে না তো? তারপর তুমি তখন চলে যাবে? না বাবা না, এরকম কিছু হবে না। এই দেখো, ছুটি গ্র্যান্টেড হয়ে গেছে। এই বলে অনিমেষ তাকে ফোনের একটি মেসেজ দেখায়, যা দেখে মন্দিরা খুবই খুশি হয়ে যায়। এরপর অনিমেষ দেবযানীকে দেখে বলে, দেবযানী কেমন আছিস? ভালো করেছিস এখানে এসে গিয়েছিস। অতুলের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যা হয়েছে খুব খারাপ হয়েছে। একটু ধৈর্য ধর, পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। মানে তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, অনিমেষ দেবযানীকে কি বলার চেষ্টা করছিল
দেবযানী কি সত্যি সত্যি তার মা বৌদিদেরকে মিথ্যে বলছিল? আসল ঘটনাটা কি জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আজ বৈশাখীর মন খুব ভালো ছিল, কারণ আজ তার হসপিটালে নার্স হিসাবে প্রথম দিন ছিল। তাই তার মা সকাল থেকে তার জন্য খাবার এবং টিফিন বানাতেই ব্যস্ত ছিলেন। এমনই সময়, মা, ও মা, ঘড়িটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি করো, এদিকে আমার দেরি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আজ প্রথম দিন, কোনোভাবেই আমি দেরি করতে চাই না। এই নে তোর ঘড়ি, আর আমি টিফিনটা প্যাক করে দিয়েছি। সময় মতো টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিবি, বুঝলি? আর হ্যাঁ, পৌঁছে অবশ্যই ফোন করবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো আর সময় মতো খেয়ে নিও। আমি এখন আসছি। হ্যাঁ আয় মা, সাবধানে যাবি। বৈশাখী তার মায়ের সঙ্গে জয়পুর গ্রামে বাস করত। বৈশাখীর বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি খুব নিষ্ঠাবান মানুষ ছিলেন। বৈশাখীকে সবসময় নীতিশিক্ষা এবং কিভাবে আদর্শ মানুষ হওয়া যায় সে শিক্ষাই দিয়েছেন। কিন্তু হঠাৎ এক জটিল রোগে তার মৃত্যু হয়। তারপর থেকে মীনা দেবী অনেক কষ্ট করে মেয়ের লেখাপড়া শেখান এবং নার্সিং ইনস্টিটিউশনে ভর্তি করেন। পড়া শেষ করে বৈশাখী একটি খুব বড় হাসপাতালে চাকরি পায়। হাসপাতালে পৌঁছানোর পর গেটের সামনে বেশ কয়েকজনের ভিড় দেখতে পায়। ভিড় দেখে বৈশাখী বলে, দেখি দেখি, আপনারা একটু সরে দাঁড়ান, এখানে তো ভিড় কেন, কি হয়েছে? দেখুন ম্যাডাম, আমার ছেলেটা সকাল থেকে খুব জ্বর, এখন জ্বরেও অজ্ঞান হয়ে গিয়েছে। আর আমি কখন থেকে বলছি যে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব, কিন্তু এই গার্ড এখন বলছে দেখা করতে দেবে না। কি হলো গার্ড দাদা? ডাক্তারবাবু তো ভেতরেই আছেন, আর আপনি বলছেন এখন দেখা হবে না, কেন? হ্যাঁ হ্যাঁ বলছি, ডাক্তারবাবু কাউকেই ভিতরে চেম্বারে আসতে বারণ করেছেন, আর বলেছেন কেউ না যেন ডিস্টার্ব করেন। এখন উনি একটু ব্যস্ত আছেন। ঠিক আছে, আমি দেখছি। আপনি এক কাজ করুন, আপনি রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করুন এবং বাচ্চাটিকে ভর্তির ব্যবস্থা করুন। আমি ডাক্তারবাবুকে দেখছি। এদিকে ডক্টর রয় স্নেহা নামের এক নার্সের সঙ্গে তার কেবিনে খুব গোপনে কথাবার্তা বলছিল। এই যে ডাক্তারবাবু, অনেক দিন হয়ে গেল, আমরা বাইরে কোথাও খেতে যাইনি। তোমার কি আমার জন্য একটু সময় হচ্ছে না নাকি? আরে না না ডার্লিং, এমন কথা বলো না। আমার দিনের পুরোটা সময় তোমার সঙ্গে কাটাতেই ভালো লাগে, কিন্তু কি করব বলো, হসপিটালের এত চাপ, সেজন্যই তো এখন সময় বার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে আমরা একদিন বাইরে লাঞ্চে যাব। অন্যদিকে বৈশাখী ডক্টর রায়কে ডাকার জন্য ডক্টরের চেম্বারের দিকে যায়। দরজা খোলা দেখে সে সোজা ভিতরে ঢুকে যায় এবং সেখানে দেখে ডক্টর রয় স্নেহার হাত ধরে বসে আছে ও তারা খুব ধীরে ধীরে কথাবার্তা বলছে। তাদেরকে এভাবে একসঙ্গে দেখে হঠাৎ বৈশাখী অস্বস্তিতে পড়ে যায় এবং সে বলে, মানে ডাক্তারবাবু, আপনি এখানে আছেন? আসলে বাইরে একজন রোগী এসেছে, রোগীর অবস্থা খুবই সিরিয়াস, তাই আমি আপনাকে ডাকতে এসেছি। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমার পারমিশন না নিয়েই দৌড় খুললে কেন? আর রোগীর অবস্থা সিরিয়াস, তাতে আমি কি করব? তার জন্য তো হসপিটালে কেবিন কাউন্টার সবকিছুই রয়েছে। আর তুমি কে, হঠাৎ করে এভাবে যে আমার চেম্বারে চলে এলে? তোমার কি একটু কমন সেন্স নেই নাকি? আসলে স্যার, আমি আজকে নতুন জয়েন করেছি, আর আমি বুঝতে পারিনি যে আপনারা এখানে ভেতরে বসে আছেন। আমাকে ক্ষমা করবেন, আমি ভুল সময় এসে গিয়েছি। দেখো, ভুল তো করেছো, এখন আমার রাগ বাড়িও না। এখন এখান থেকে যাও, আমি ব্যস্ত আছি। আর অন্য কোনো ডাক্তার ফ্রি থাকলে তাকে অ্যাটেন্ড করতে বলো, ওকে? এ কথা শুনে বৈশাখী সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে, ডক্টর রায় পেশেন্টকে অ্যাটেন্ড না করে এভাবে নার্সের সঙ্গে একা একা রুমে বসে কি করছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বৈশাখী সেখান থেকে চলে গেলে ডক্টর রায় স্নেহাকে বলে, ওহ স্নেহা ডার্লিং, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে ওই নার্সটি এভাবে হঠাৎই দরজা খুলে ফেলবে। আসলে ভুলটা আমারই ছিল, এখন দরজা নক করলে এরকমটা হতো না। ওসব ছাড়ো, আমার খুব ভয় করছে। এভাবে আমাদের দেখা করা উচিত হবে না। একদিন না একদিন আমরা ধরা পড়ে যাব, তখন ব্যাপারটা খুবই খারাপ হবে। ওহ ডার্লিং, তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না, এইসব ছোটখাটো ব্যাপার আমি সামলে নেব। তুমি শুধু মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে এসো, তাহলেই হবে। সেসব ঠিক আছে, তুমি এবার যাও, না হলে আবার কেউ চলে আসবে। এভাবে সেদিনটা কেটে যায়। সন্ধ্যা হলে বৈশাখী বাড়ি ফিরে আসে। তাকে দেখে তার মা বলে, কি হলো রে মা,
তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? আজকে প্রথম দিন, কেমন কাটলো বল? আর মা বলো না, হসপিটালটা অনেক বড়, আর হসপিটালের হেড ডাক্তার ম্যাডামরা খুবই ভালো। তবে কিছু কিছু ডাক্তার নার্সের ব্যবহার আমার একদমই ভালো লাগেনি। তুই অত সব চিন্তা করিস না রে মা, এখন নতুন জায়গায় চাকরি পেয়েছিস, নিজের কাজটা মন দিয়ে কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে মীনা দেবী বৈশাখীকে বোঝাতে থাকেন। কয়েকদিন কাটার পর একদিন হসপিটালে সিনিয়র ডাক্তারদের মিটিং ছিল এবং হেড ডাক্তার ম্যাডাম বৈশাখীকে ডক্টর রয়কে ডাকতে পাঠান। বৈশাখী সারা হাসপাতাল ঘুরে ডক্টর রয়কে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। এবং এদিকে স্নেহা ডক্টর রয়কে হাত ধরে লিফটের দিকে টেনে নেয় এবং বলে, কি ব্যাপার, আজ সারাদিন তোমাকে কাজে খুব ব্যস্ত দেখছি, আমার জন্য কি একটুও সময় নেই? আর বলো না সোনা, আজকে কাজের খুব চাপ। আমি অনেকক্ষণ থেকেই তোমার কাছে আসার চেষ্টা করছি, কিন্তু কাজের চাপের জন্য বেরিয়ে আসতে পারছিলাম না। তবে তুমি চিন্তা করো না, এখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো, আমি তোমার জন্য ডায়মন্ড রিং নিয়ে এসেছি, আর আজ দুপুরেই আমরা রেস্টুরেন্টে যাব। তুমি তৈরি থেকো, কেমন? ও মাই গড, এই রিংটা তো দারুণ হয়েছে, তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও। এমনই সময় যখন ডক্টর রয় স্নেহাকে আংটিটা পরাচ্ছিলেন, ঠিক সেই সময় লিফটের দরজা খুলে যায়। বৈশাখী লিফটের সামনে দাঁড়িয়েছিল এবং ডক্টর রয়কে স্নেহার হাত ধরে রিং পরাতে দেখে ফেলে। ঠিক সেই সময় ডক্টর ঘাবড়ে যান এবং বলেন, এই যে তুমি না সবসময় ভুল টাইমে এসেই হাজির হও। তোমার কি এখন আর অন্য কোনো কাজ নেই নাকি, যে তুমি আমাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ? ডাক্তারবাবু, আপনি এখানেই, আর আমি আপনাকে সারা হসপিটালে খুঁজে বেড়াচ্ছি। কেন, আমি বাচ্চা ছেলে নাকি যে তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ? আর তাছাড়া ফোনে কল করে এটা বললেও তো পাওয়া যেত, তাই না? এখন কি তোমার সেটুকুও বুদ্ধি নেই? আমি আপনাকে অনেকক্ষণ থেকেই কল করার চেষ্টা করছি, কিন্তু আপনাকে ফোনে পাচ্ছি না, কারণ আপনি আপনার ফোনটা চেম্বারেই ফেলে রেখে এসেছেন। আর হ্যাঁ, আমি আপনার পেছন পেছন ঘুরছি না, হেড ডাক্তার ম্যাডাম আপনাকে খোঁজ করছিলেন, কারণ মিটিং আছে। হ্যাঁ, জরুরি মিটিং আছে, তা সেটা এতক্ষণ পর বলছো কেন? স্টুপিড মেয়ে কোথাকার, এখন সরো, এখান থেকে সরে যাও। আমাকে এক্ষুনি যেতে হবে, না তো ম্যাডাম আমার উপরে হয়তো খুব রেগে যাবেন। এই বলে ডক্টর রয় বৈশাখীর পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। গিয়ে দেখে মিটিংয়ে সবাই তার জন্য অপেক্ষা করছে। তখন সে গিয়ে বলে, এই যে ম্যাডাম, আমি আসবো। আপনি আমাদেরকে মিটিংয়ে ডেকে পাঠিয়েছেন কেন? এখন কি কোনো সিরিয়াস ব্যাপার আছে নাকি? হ্যাঁ ডক্টর, কালকে আমাদের হসপিটালে একটা এমার্জেন্সি কেস আসবে, আর সেই কেসের সঙ্গে আপনাদেরকে ডিল করতে হবে। আমি একটা অন্য কেস নিয়ে ব্যস্ত থাকবো, এজন্যই আপনাদেরকে ডাকা। আপনারা সবাই বুঝে নিন, আমার এই ফাইলের মধ্যে কেস ডিটেলসটা রয়েছে, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই ম্যাডাম, আমি রাজি আছি। আপনি আমাকে ফাইলটা দিন, আমি ডিটেলসটা স্টাডি করে রাখবো। পরের দিন বৈশাখী খুব সকাল সকাল হসপিটালে পৌঁছে যায়, কারণ নতুন কেসটার ব্যাপারে তারও একটু আগ্রহ ছিল। তাই সে হেড ডাক্তার ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম, আজকে যে নতুন কেসটা আসবে, আমি কি সেখানে থাকতে পারি? কিন্তু তুমি তো একদম নতুন, তাছাড়া আমি নার্স স্নেহা এবং ডক্টর রয়কে এই কেসটার দায়িত্ব দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন অপারেশনটা দেখার আগ্রহ, তাহলে তুমি ওদেরকে অ্যাসিস্ট করবে, কেমন? ধন্যবাদ ম্যাডাম। এদিকে স্নেহা ডক্টর রয়ের কেবিনে যায়। সেখানে সে ডক্টরকে বলে, এই যে ডাক্তারবাবু, আমাদের দুজনকেই নতুন কেসটা হ্যান্ডেল করতে হবে। ডক্টর ঘোষ আজ আসতে পারবেন না, তাই ম্যাডাম আমাদের দুজনকেই দায়িত্বটা দিয়েছেন। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তুমি যদি এখন আমার সঙ্গে থাকো তাহলে আমার পক্ষে অপারেশন করা সম্ভব হবে না, কারণ তোমার মতো সুন্দরীর চোখে চোখ থাকলে আমি আর অপারেশনের দিকে তাকাতেই পারবো না। উফ, কি যে বলেন আপনি! আপনার এই কথার জন্যই তো আমি আপনার ফ্যান। এইসব কথা এখন পরে হবে, চলুন আগে গিয়ে কেসটা দেখা যাক। এই বলে তারা দুজনে অপারেশন থিয়েটারের দিকে যায় এবং সেখানে গিয়ে রোগীকে অজ্ঞান করার একটি ইনজেকশন দেওয়ার পর দুজনে মিলে নিজেদের মধ্যে প্রেম শুরু করে দেয়। পরে বৈশাখী সেখানে গিয়ে তাদেরকে দেখে এবং অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এ কি, এটা তো একটা এমার্জেন্সি কেস, এখানে এনারা এভাবে গল্প করে সময় কাটাচ্ছেন? না না, এই কথা আমাকে হেড ডাক্তার ম্যাডামকে বলতেই হবে। এরপর সে হেড ডাক্তার ম্যাডামের কাছে যায় এবং গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা বৈশাখীর মুখে শোনার পর
হেড ডাক্তার ম্যাডাম বলেন, এ কী সব কথাবার্তা বলছো বৈশাখী? তুমি ঠিক দেখেছো ডক্টর রয় এবং স্নেহা এরকম কাজকর্ম করছে? ঠিক আছে, চলো গিয়ে দেখা যাক। এরপর তারা যখন অপারেশন থিয়েটারে পৌঁছায় তখন স্নেহা এবং ডক্টর রয়কে গল্প করতে দেখতে পায়। তখন, এ কি, এটা কি করছেন আপনারা? আর এই যে ডক্টর রয়, আপনাকে এত বড় একটা সিরিয়াস কেস হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে, আর আপনি এখানে এই নার্সের সঙ্গে গল্প করছেন? এটা কি আপনাদের প্রেম করার পার্ক? এরকম করতে আপনাদেরকে লজ্জা লাগলো না? ছি 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 ছি, ডক্টর নামে তো আপনি কলঙ্ক। আসলে ম্যাডাম আপনি ভুল বুঝছেন, স্নেহার হাতে এখন একটু চোট লেগেছিল, তাই আর কি। আমি একেবারে উল্টোপাল্টা কথা বলবেন না। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথাবার্তা শুনেছি। আমাকে মিথ্যে বলে দয়া করে ভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত। আজ থেকে আপনারা এই হাসপাতালের সীমানার মধ্যেও আসবেন না। আপনাদেরকে এক্ষুনি ফায়ার করা হলো। এরপরে স্নেহা কাঁদতে থাকে এবং হেড ডাক্তার ম্যাডামের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু হেড ডাক্তার ম্যাডাম কোনোভাবেই স্নেহার কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যান। পরের দিন হাসপাতালে হেড ম্যাডাম বৈশাখীকে ডাকেন এবং সমস্ত স্টাফদের সামনে বলেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটি নতুন কাজে জয়েন করেছে, কিন্তু এ খুবই নিষ্ঠাবান এবং পরিশ্রমী মেয়ে। আমার হাসপাতালে এরকমই নিষ্ঠাবান, সৎ, পরিশ্রমী মেয়ে চাই। আর যারা হসপিটালে কাজ করার বদলে নোংরামি করে বেড়াবে সেরকম স্টাফকে আমি চাই না। ডাক্তারের পেশাটা একটা মহান পেশা, আর এই পেশাটাকে যারা তাচ্ছিল্য করে তাদের জন্য এই হাসপাতালের দরজা সবসময়ের জন্য বন্ধ হয়ে যাবে। এরপরে সবাই বৈশাখীর সাহসিকতা ও কর্মের জন্য তাকে অভিনন্দন জানায়। এভাবেই বৈশাখী হাসপাতালে নিষ্ঠা এবং পরিশ্রমের সঙ্গে কাজ করতে থাকে।